আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের এই মুহূর্তে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি অধ্যায় 1857-এর মহাবিদ্রোহ নিয়ে আজকে কিছু কথা বলতে চাইছি। আমি কোনোভাবেই ইতিহাসের লোক নই। ইনফ্যাক্ট মাধ্যমিকের পর ফর্মালি ইতিহাস পড়ারও আমার কোনো সুযোগ হয়নি। ফলে সিপাহী বিদ্রোহ নিয়ে সাধারণভাবে যে ধারায় আলোচনাগুলো এগোই, অর্থাৎ তার সামাজিক দিক, রাজনৈতিক দিক, অর্থনৈতিক দিক বা বিভিন্ন যুদ্ধের নেতৃবর্গ, ভারতীয় নেতৃবর্গ, তাদের বীরগাথা রচনা এবং পরবর্তীকালে অবশ্যই সেই বিদ্রোহের কী ইনফ্লুয়েন্স আমাদেরকে প্রভাবিত করেছিল আমাদের জাতীয় আন্দোলনকে, সেগুলো নিয়ে কথা বলবার মতো স্পর্ধা আমার নেই। কিন্তু সাধারণ ইতিহাস উৎসাহী হিসেবে বা সাধারণ মানুষ হিসেবেই কথা ভাবতে ভাবতে পড়তে পড়তে একটা ধারণা নিয়ে আমার একটা খটকা লাগে। খটকাটা ছিল এই যে আমরা সকলেই জানি যে গরু আর শুয়োরের চর্বি মেশানো যে কার্তুজের ব্যবহার সে সময় এনফিল্ড রাইফেলের জন্য শুরু করেছিল ব্রিটিশ সরকার, সেই কেন্দ্রিক যে বিতর্ক এবং সেই বিতর্কের ফলেই কিন্তু প্রথম যে অগ্নিস্ফুলিঙ্গ বিদ্রোহের যে স্ফুলিঙ্গ তৈরি হয় পশ্চিমবঙ্গেই তৈরি হয়। কার্ল মার্কস এই সময় নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউনে কিছু ওয়ার রিপোর্ট লিখছিলেন এবং এই বিদ্রোহ শুরু হওয়ার প্রায় সাথে সাথে লিখছেন। তিনি দমদম ক্যান্টনমেন্টের কথা নামটা ব্যবহার করেননি, কলকাতার নিকটস্থ বলে উল্লেখ করেন। তারপর ব্যারাকপুরের কথা তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করছেন এবং আমি বহরমপুর শহর, মুর্শিদাবাদ জেলার মানুষ, বহরমপুর শহরের কথাও কিন্তু বিশেষভাবে মার্কস এই তার ওয়ার রিপোর্টগুলিতে একদম বহরমপুরের নাম করে বলছেন যে এই জায়গাটাতে এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে বা তার টোটাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয় এবং সেটা বিদ্রোহের আগুন ধীরে ধীরে স্প্রেড করে। এখন কথা হচ্ছে যে এটা খুব কনফিউজিং যে ব্রিটিশ সরকার কিন্তু তার অনেক আগে থাকতেই ধর্মীয় বিষয়ের স্পর্শকাতরতা সম্পর্কে সচেতন ছিল। তাহলে হঠাৎ করে কি এমন ঘটলো যে এরকম একটা বিতর্কিত চর্বির ব্যবহার দিকে তারা উৎসাহ পেল? এখন ঘটনাটা এই যে 50-এর শুরু থেকেই এই রাইফেলের একটা উন্নতি করার চেষ্টা ব্রিটিশ সরকারের মধ্যে দেখা যায় এবং রাইফেলের ধরন ধারণ, তার কার্যকারিতার নিয়ে একটা ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষা চলছিল এবং 53 সালে প্রথম রাইফেল ভারতবর্ষে এলো। তখন ইংল্যান্ডেই এই টোটা তৈরি হচ্ছিল। স্বাভাবিকভাবে ইংল্যান্ডে তৈরি টোটার মধ্যে কিন্তু গরু শুয়োরের চর্বির এই বিতর্কের জায়গাটাই ছিল না এবং সে সময় কোনো ভারতীয় সেনাবাহিনীর মধ্যেও কিন্তু কোনো স্ফুলিঙ্গ দেখা যায়নি। তারপরে 56 সালে এটা প্রথম ইন্ট্রোডিউস করার কথা ভাবা হলো। আমাদের যে দেশীয় সেনা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তাদের মধ্যে এর ব্যবহারের কথা ভাবা হলো। এখন এইটা করতে গিয়ে আমরা দমদম ক্যান্টনমেন্টে, মিরাটে, এই সমস্ত জায়গায় কিন্তু তখন ভারতবর্ষেই এই টোটা তৈরির ব্যবস্থা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই টোটাটার গুরুত্ব কী ছিল, হঠাৎ একটা নতুন টোটা কেন দরকার হলো? দরকারটা এরকম যে তার আগের যে রাইফেল ব্যবহার হতো, সেই রাইফেলের গুলির যখন বেরিয়ে যেত তখন কিন্তু সেটা বাতাসের সাথে একটা ফিকশন তৈরি করতো, তার ফলে তার লক্ষ্য খুব সুনির্দিষ্টভাবে ভেদ করা সেই রাইফেলের গুলির পক্ষে সম্ভব ছিল না। এই এনফিল্ড রাইফেলের যে বুলেট তৈরি হলো, সেই বুলেটটা অনেকটা এই গঠনের, আমার এই পতাকার মাথাটা খুলে দেখাই, অনেকটা এই গঠনের একটা বুলেট তৈরি হলো এবং এই বুলেটটির বৈশিষ্ট্য ছিল যে এর গায়ে কিছু থ্রেড করা হলো। আমরা জানি যে সাধারণ গান যাকে আমরা বলি এবং রাইফেল, তার মধ্যে প্রধান পার্থক্যটা ছিল যে ভেতরে একটা চ্যানেলাইজ বোরিং থাকতো, তার ফলে এর এরোডাইনামিক ফিকশনটা যেমন নিউট্রালাইজ হতো, এটার গতিবেগ বৃদ্ধি পেত এবং এই এনফিল্ড রাইফেলের বুলেটও কিন্তু সেই সময়ের তুলনায় প্রায় 1200 ফিট পার সেকেন্ড এটা অতিক্রম করতে পারত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দেখা গেল। নতুন যে যুদ্ধের প্রয়োজন দেখা দিচ্ছিল, তখন পারস্যের দিকে ডিস্টারবেন্স, বার্মান নিয়ে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব বিব্রত হয়ে আছে, চীনে সৈন্যবাহিনী পাঠানোর পরিস্থিতি, এইরকম একটা সময়ে ওই উন্নত রাইফেলের খুব দরকার হলো
রাইফেলের বুলেটের উন্নতির সাথে সাথে সেই সময় একটা অসুবিধা ছিল যে এখন আমরা সাধারণভাবে রাইফেল বলতে সেলফ লোডিং রাইফেল ভাবি, সেখানে ফায়ার করতে কোনো অসুবিধা হয় না, খুব কম সময়ের মধ্যে অনেক ফায়ার করা যায়। তখন কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। তখন ব্যাপারটা কীরকম ছিল যে প্রথমে রাইফেলের নলের মধ্যে কিছুটা বারুদ ভরা হতো, তারপরে এই বুলেটটিকে ঢুকিয়ে সেটাকে একটা দণ্ডের দ্বারা চেপে 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 নলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো এবং তারপর ফায়ার করা হতো। পুরনো ছবি যদি আপনারা দেখেন দেখবেন যে সিপাহীদের কোমরের কাছে একটা থলের মধ্যে একটা আলাদা জায়গায় এই বারুদটা থাকতো এবং তার সাথে আরেকটি জায়গায় এই বুলেটটা থাকতো। এটাকে লোড করতে গেলে যে টাইমটা লাগতো সেটা কিন্তু খুব একটা ফ্যাক্টর হয়ে যেত যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে। এতক্ষণ ধরে এই লোডিংটা কিন্তু খুব ইজি ছিল না। তার ফলে ব্রিটিশ গভর্নমেন্ট চাইছিল যে এমন একটা ইউনিট তৈরি করতে যার মধ্যে বারুদ এবং এই বুলেটের দানাটি সেটি একসাথে রাখা যায়, এবং তার ফলে আমরা যে সিগার দেখি, সিগারের যে ধরন হয় আর কি, একটা এরকম সাইজের একটা অ্যাম্পেল তৈরি করে তারা, এবং এই অ্যাম্পেলের ওপরের দিকের প্রায় 60% বারুদ থাকতো এবং এর নিচের দিকে থাকতো এর এই ধাতু গোলকটি, যেটি বুলেট হিসেবে ব্যবহার হতো। এবং পদ্ধতিটা ছিল এরকম যে প্রথমে আমরা একটু একটা ছোট ভিডিও দেখতে পারি। এটা ভিডিও দেখলে মনে হয় ধারণাটা একটু স্পষ্ট হতে পারে। আমরা একটু দেখি। এই যে একটা অ্যাম্পেলকে প্রথমে রিলিজ করা হলো, এর মধ্যে এই ধাতু গোলকটিকে ঢুকিয়ে ভেঙে দেওয়া হলো এবং এই বুলেট এর সাথেই একটা অক্ষ থাকতো, এরপর এটাকে ফায়ার করা হতো। এর ফলে যেটা হলো সেটা হচ্ছে লোডিংটা কিন্তু খুব ইজি হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা ভিডিওতে যেটা দেখলাম সেখানে কিন্তু দাঁতে কাটার বিষয়টি নেই, এটা কিন্তু হাত দিয়েই এই জিনিস অ্যাম্পেলটাকে ভাঙা গেল। অ্যাম্পেলটা কিন্তু পেপারের তৈরি হতো। এখন এই যে হাত দিয়ে ভাঙা হলো এবং ব্রিটিশ সৈন্যদের কাছে দাঁত দিয়ে কাটার যে গল্পটা ছিল, এটা কিভাবে হলো? এখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে। টেকনিক্যালিটি কিন্তু এটা বলছে না যে কোনোভাবেই দাঁত দিয়ে কাটাটা খুব জরুরি ছিল, যে দাঁতে না কাটলে এটা ব্যবহার করা যাবে না। আমার মনে হয় যে আমরা বলি যে সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখানে কিন্তু প্রায় সিগার ইজ ইনজুরিয়াস টু মানে সাম্রাজ্য আর কি, সেটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করলাম। মনে হয় কোনো সিগার প্রেমী এই দাঁত দিয়ে কাটার ব্যাপারটা করেছিলেন এবং প্রায় জোর করে করেছিলেন। ইতিহাসের বিষয়ে আমার খুব সুনির্দিষ্ট সাল তারিখ মনে নেই, একটু লিখে রেখেছি আমার কাছে। মিরাটের লেফটেন্যান্ট কর্নেল হুক 57 সালের মার্চ 5 এই আন্দোলনটা টোটাকে নিয়ে সিপাহীদের শুরু হয়ে গেছে কিন্তু ফেব্রুয়ারি থেকে। বহরমপুর শহরের কথা বলছিলাম, বহরমপুর শহরে কিন্তু 25শে ফেব্রুয়ারি বিক্ষোভ তৈরি হয়ে গেছে। তারপরে কিন্তু মার্চের 5 তারিখ, অর্থাৎ 25 তারিখ ফেব্রুয়ারি 57 থেকে মার্চের 5 তারিখের মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু একটি রিলিজ করছে, একটা অর্ডার রিলিজ করছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে দাঁত দিয়ে কাটার দরকার নেই। এটা একটা প্যারেড ম্যানার্স থেকে বিভিন্ন সেনাবাহিনী বিভিন্নভাবে বন্দুক ধরতে, লোডিং আনলোডিংয়ের একটা মানে ফর্মুলাইজড হয় এরা। তো এই ফর্মুলাটাকে, দাঁত দিয়ে কাটার ফর্মুলাটাকে মেনটেন করার দরকার নেই, এটা হাত দিয়ে ভেঙে করা সম্ভব। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে দেখা গেল যে এই নির্দেশনামাটিকে কিন্তু চেপে দেওয়া হয়েছে এবং সেই সময়কার যে উদ্বেগ, কিছু সংখ্যক ইংরেজ অফিসাররা কিন্তু এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু উদ্বেগ প্রকাশ করলেও সেই উদ্বেগকে এক্সিকিউশন লেভেলে যারা ছিলেন তারা কিন্তু খুব একটা পাত্তা দিলেন না। বরঞ্চ এটা মনে করবার যথেষ্ট কারণ রয়েছে যে সেই সময় কিন্তু এই সেনা অধ্যক্ষ, যারা ইউরোপীয় সেনা অধ্যক্ষ, তাদের একটা বড় অংশ ধর্ম প্রচার করছিলেন সৈনিকদের মধ্যে। ফলে ধর্মনাশের গল্পটা কিন্তু খুব দ্রুত মানুষের বিশ্বাসযোগ্যতা পেল। এখন কথা হচ্ছে, এই যে আমরা বুলেটটাকে দেখলাম, একটা অ্যাম্পেল ভেঙে তার মধ্যে থেকে বারুদ এবং সীসাটাকে নেওয়া, এর মধ্যে চর্বির ইউটিলিটিটা কোথায়? শুধু চর্বি মেশানো হতো এমনও নয়। এখানে উল্লেখ করবো যে এখানে কিন্তু মোমেরও ব্যবহার হতো। এই মোম এবং চর্বি দিয়ে এই যে পেপার কার্টিজটা আমরা দেখলাম, যেটাকে ভাঙা হলো, সেটার একটা লুব্রিকেশন দরকার হতো। এই যখন বন্দুকটার মধ্যে টোটাটা ঢোকানো হচ্ছে তখন এই লুব্রিকেশনটা না থাকলে ঢোকাতে অসুবিধে হতো, ফলে একটা লুব্রিকেশন দরকার হতো, লুব্রিকেন্ট দরকার ছিল।
এখন এই লুব্রিকেন্টের ক্ষেত্রে কি বিষয়, যে যে কোনো তরল বা যে কোনো ধরনের এই লুব্রিকেশন কিন্তু ব্যবহার করা সম্ভব ছিল না, কারণ যেহেতু খুব বারুদ তার মধ্যে রাখা রয়েছে এবং সেটা পেপার অ্যাম্পেলের মধ্যেই আছে, ফলে যাতে ড্যাম্প না হয়ে যায় সেই জন্য কিন্তু দাহ্য পদার্থ হবে আবার লুব্রিকেশনের কাজ করবে, এরকম একটা সহজলভ্য কিছু দরকার ছিল, এবং যে কারণে তারা চর্বি ব্যবহার করতে শুরু করে। এখন সরকারের দিক থেকে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন যে ধর্মনাশে খুব চক্রান্ত করেছিল এরকম কিন্তু বলা যাচ্ছে না। আমরা একটা রেফার করতে পারি যে 23শে ফেব্রুয়ারি টাইমস পত্রিকা একটা রিপোর্ট লিখছে ফোর্ট উইলিয়াম কলেজকে ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে। এই রিপোর্টটাতে দেখা যাচ্ছে যে কলকাতায় এই চর্বির যে প্রয়োজন বুলেট তৈরিতে, তাতে সাপ্লায়ারদের এন্ড থেকে একটা গন্ডগোল, একটা দুর্নীতির সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রাথমিকভাবে কিন্তু ছাগলের চর্বি ব্যবহার করার কথা ছিল, কিন্তু এমন কোনো স্পষ্ট নির্দেশনামাও ঠিকাদারদের কাছে ইস্যু করা হয়নি যাতে তারা গরু বা শুয়োরের অপেক্ষাকৃত কম দামের যে চর্বি সংগ্রহ করা সম্ভব সেটা করা যাবে না, এমন কোনো নির্দেশনামাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ ছিল না বলে আমাদেরকে জানাচ্ছে 23শে ফেব্রুয়ারির টাইমস পত্রিকা। এবং সেই মুহূর্তে একজন ব্রাহ্মণ ঠিকাদারি মূলত এই সাপ্লাইটা করতেন ফোর্ট উইলিয়াম দুর্গে, বা আমাদের যে দমদম ক্যান্টনমেন্টে যেখানে তৈরি হচ্ছে এই টোটা, সেখানে এটার সাপ্লাই ছিল। কিন্তু আমরা বুঝতে পারলাম সেই সময়কার একটা দুর্নীতির প্রভাবে কিন্তু এই গরু এবং শুয়োরের চর্বি সেটা এই টোটার মধ্যে চলে এলো। এবং এই যে রাইফেলের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের কারণে খুব তাড়াতাড়ি লোড করার জন্য একই অ্যাম্পেলের মধ্যে বুলেট এবং বারুদকে সংরক্ষণ করা, এবং সেটার ব্যবহারের সুবিধার জন্য একটা লুব্রিকেশন দরকার হবে, এবং সেই সময় খুব সহজলভ্য লুব্রিকেশন হিসেবে যেটা ব্যবহার করা সম্ভব এবং তার যোগান সুনিশ্চিত করা সম্ভব ভারতবর্ষের মতো প্রান্তিক উৎপাদন কেন্দ্রে, সেটা হয়ে ওঠে চর্বি। এবং এই চর্বিতে কিন্তু গরু এবং শুয়োরের চর্বি মিশ্রিত হয়েছিল, এরকম ভাববার যথেষ্ট কারণ কিন্তু ঐতিহাসিক দলিলগুলিতে রয়েছে। যদিও আমরা লক্ষ্য করি যে ভারতের ঐতিহাসিকরা অনেকেই বলেছেন গরু শুয়োরের চর্বি ব্যবহার হয়েছিল, এরকম কিন্তু খুব সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। কিন্তু উল্টো দিকে আমরা উল্লেখ করব যে ফোর্ট উইলিয়াম দুর্গ একটি এনকোয়ারি কমিশন তৈরি করে, সেই এনকোয়ারি কমিশনও কিন্তু ক্ল্যারিফাই করতে পারেনি, যে সুনির্দিষ্টভাবে তারা এটা বলতে পারেনি যে না, যে গরু এবং শুয়োরের চর্বি ব্যবহার করা হয়নি। সুতরাং এই একটা অবাঞ্ছিত বিতর্ক, যার কোনো পূর্বাভাস ছিল না, হঠাৎ ইভেনচুয়ালি এরকম একটা কন্ডিশন কিন্তু গ্রো আপ করলো, এবং খুব দ্রুত কম সময়ের মধ্যে, কয়েকদিনের মধ্যে দেখা গেল যে এই ব্যাপারটা ছড়িয়ে পড়লো দমদম ক্যান্টনমেন্ট, ব্যারাকপুর থেকে বহরমপুর পর্যন্ত, এবং তারপর ধীরে ধীরে এটা উত্তর ভারতের দিকে স্প্রেড করতে শুরু করলো। এখন এই উত্তর ভারতের দিকে যখন স্প্রেড করতে শুরু করলো, তখনই কিন্তু এটা অ্যাকচুয়ালি মহাবিদ্রোহের রূপ ধারণ করেছিল। বহরমপুরে কিন্তু এটা খুব ক্ষণস্থায়ী একটা ঘটনা ছিল। মূলত এক রাত্রে বিক্ষুব্ধ হয়েছিল সেনাবাহিনী, পরের দিন তাদেরকে কিন্তু মোটামুটি ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া গেছিল। তারপর যত এটা উত্তর দিকে যেতে শুরু করলো, ততই সেখানে রাজনৈতিক প্রভাবটা বাড়তে শুরু করলো, তখন আর ইস্যুটা টোটাল থাকলো না, এবং উত্তরপ্রদেশের দীর্ঘ অঞ্চল বা তৎসংলগ্ন মধ্যপ্রদেশের একটা বড় অংশে কিন্তু ধীরে ধীরে আমরা এটা লক্ষ্য করতে শুরু করলাম যে সাধারণ কৃষিজীবী মানুষ এবং দেশীয় রাজন্যবর্গ যারা রাজ্য হারানোর আশঙ্কা করছেন, তারা কিন্তু এই যুদ্ধের মধ্যে খুব স্বতঃস্ফূর্তভাবে যোগ দিতে শুরু করলেন, এবং সেটা একটা ব্যাপ্ত বিদ্রোহের চেহারা নিল। সুতরাং এই সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে আমার এইটা একটা প্রথম প্রশ্ন ছিল, প্রথম একটা কনফিউশন ছিল যে হঠাৎ করে এই চর্বি বিতর্ক কেন এলো, এটার মধ্যে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল কিনা। কিন্তু যতটুকু আমি দেখতে পেলাম, সংগ্রহ করতে পেরেছি নথিপত্র, তাতে কিন্তু আমরা দেখছি যে না, এই ধরনের কোনো আলাদা করে যে খুব সুনির্দিষ্ট সরকারি পরিকল্পনা ছিল দেশীয় সৈনিকদের চটিয়ে ফেলবার, তেমন নয়। আবার সাথে সাথে এটা উল্লেখ করলাম যে 5ই মার্চের গভর্নমেন্ট অর্ডারের পরেও কিন্তু দাঁত দিয়ে না কাটলেও চলবে এই ধরনের অর্ডারটা কিন্তু সিপাহীদের মধ্যে স্প্রেড করা হলো না। এ গেল একটা দিক, সিপাহী বিদ্রোহের ইতিহাসের ক্ষেত্রে একটি দিকের কথা বললাম।
দ্বিতীয় যে আরেকটা দিক আমার মনে হয়েছিল যে সিপাহীদের পরাজয় খুব অনিবার্য ছিল। এই অনিবার্য থাকার একটা বড় কারণ হিসেবে আমার মনে হয়েছিল যে এই সিপাহীরা আদতে তো ট্রেনিং প্রাপ্ত হয়েছিল ইংরেজ সেনানায়কদের কাছে। যারা দেশীয় রাজন্যবর্গ ছিলেন তাদের ক্ষেত্রে কিছু কিছু সময় ফরাসি কিছু ট্রেনার ছিলেন, কিন্তু মূলত তারা ইউরোপীয় যুদ্ধবিদ্যার দ্বারাই ট্রেন্ড হয়েছিলেন। এখন এই ইউরোপীয় যুদ্ধবিদ্যার দ্বারা ট্রেন্ড হওয়ার পর যখন তাদের মাথার ওপর থেকে ইউরোপীয় সেনানায়করা সরে গেলেন, তারা নিজেদের মতো করে লড়াই করতে শুরু করলেন, তখন কিন্তু তাদের যে গেম প্ল্যান, তাদের কি ধরনের অ্যাটিটিউড, তাদের সম্পূর্ণ প্রেডিক্টেবিলিটি কিন্তু এই ইংরেজদের হাতে ছিল। ইংরেজদের হাতে এটা না থাকলে কিন্তু ইংরেজদের মারাত্মক বিপদ হতো। মানে বিপদটা কত বড় বিপদ হতে পারতো তার একটা উদাহরণ দিই। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা সংখ্যা প্রায় 2 লক্ষ। এই 2 লক্ষের মধ্যে 40,000 মতো হচ্ছে ইউরোপীয় এবং বাকি 1,60,000 কিন্তু হচ্ছে ভারতীয় মানুষেরা তাদের সেনাবাহিনীতে ভাড়া খাটছেন, চাকরি করছেন। এবং সেই সাথে দেশীয় রাজন্যবর্গেরও কিন্তু প্রায় 1,050 সৈন্যের কথা আমরা ভেবে নিতে পারি। সুতরাং একদিকে 2 লক্ষ, একদিকে 40,000, এরকম একটা অসমতুল রেশিওতে কিন্তু ম্যান পাওয়ারটা ছিল। তাহলে এই যুদ্ধগুলোর ক্ষেত্রে সিপাহীদের অ্যাডভান্টেজে থাকার কথা, কিন্তু দেখা গেল যুদ্ধ নীতির কারণে কিন্তু এরা একটা ডিসঅ্যাডভান্টেজ কন্ডিশনে যাচ্ছে। এই যে এরা ডিসঅ্যাডভান্টেজ কন্ডিশনে যাবে, এটা যে শুধু সিপাহীরা বুঝতে পারেনি তাই নয়। আমরা মার্কসকে রেফার করছিলাম এবং একটা মজার জিনিস হচ্ছে মার্কসও যে রেফার করলাম, যেখানে তিনি ওয়ার রিপোর্টগুলো লিখছেন, সেখানে মার্কসও কিন্তু আইডিয়া করতে পারেননি যে এটা কি ধরনের সেটব্যাক তৈরি করতে পারে সিপাহীদের মধ্যে। একটা উদাহরণ দিই, মার্কসের লেখার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে যে মিরাট আক্রমণ করলো ব্রিটিশ সেনা। মিরাট তার আগে সিপাহীরা দখল করেছে, মিরাট আক্রমণ করলো। মিরাট থেকে সিপাহীদেরকে তাড়িয়ে দেওয়া হলো দিল্লিতে। এখন যমুনা নদীর একদিকে মিরাট, একদিকে দিল্লি। তো মার্কস ওখানে লিখছেন যে তিনি সেইখানকার যে ইংরেজ সেনানায়ক, তার আচরণ একেবারেই মার্কসের বোধগম্য হয়নি। মার্কস খুব আশ্চর্য হচ্ছেন এই ভেবে যে মানে একটা মাত্র ব্রিজ ছিল, সেই ব্রিজটা ছাড়া কিন্তু মিরাট টু দিল্লি ট্রানজিট খুব একটা ইজি ছিল না। কিন্তু এই মিরাট থেকে যে বিপুল সংখ্যক সেনাকে দিল্লিতে ট্রানজিটেড হতে দিল, কিন্তু মার্কস খুব আশ্চর্য হয়েছিলেন এবং মার্কস মনে করছেন যে এটা তো খুব সহজ কাজ ছিল সিপাহীদের এখানে থামিয়ে দেওয়া। কিন্তু ব্রিটিশ সেনানায়ক থামানোর সিদ্ধান্ত নিলেন না, তাদেরকে প্যাসেজ দিলেন, তারা দিল্লিতে জমায়েত হল। আর মজার ব্যাপার হলো এই, ব্রিটিশ কিন্তু এর সুবিধাটা উঠাতে পেরেছিল। আসলে ব্রিটিশের ওয়ার প্ল্যানটা ছিল এরকম যে তারা সেই মুহূর্তে খুব সম্মুখ সংগ্রামে জড়াতে চায়নি। তার কারণ সেই সময় যেটুকু শক্তি বা তাদের ছিল, সেই শক্তি নিয়েও কিন্তু একটা কনফিউশন ছিল। কারণ তাদেরকে কয়েকটা পলিটিক্যাল ইস্যুকে খুব এনসিওর করতে হতো। এক, ব্রহ্মদেশ সেই সময় কোনো অ্যাক্ট করবে না। 2, পারস্য কোনো অ্যাক্ট করবে না। এবং দেশীয় ভারতীয় সৈন্যবাহিনীদের মধ্যে সবচেয়ে প্রশিক্ষিত সেই সময় সেনা ছিল নেপালের রাজার কাছে। এই নেপালের রাজাও মানে এর মধ্যে নাক গলাবে না এবং সিন্ধিয়ারা যেন নিশ্চুপ থাকে। সেই সাথে যেহেতু মারাঠি শক্তি এই বিদ্রোহের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিচ্ছে, এই মারাঠার যে পার্বত্য উপজাতিগুলো আছে তারা যাতে এই কোনোভাবেই মারাঠার মূল রাজশক্তির সাথে যুক্ত হয়ে বিদ্রোহের মধ্যে অংশগ্রহণ না করে, এই ইন্স্যুরেন্সটা, এই পলিটিক্যাল ম্যানেজমেন্টটা কিন্তু এই সময় ব্রিটিশ সরকারের খুব গুরুত্বপূর্ণ ছিল। তার ফলে তারা একটু লিঙ্গার করতে চাইছিল টাইমটাকে। 1, 2 নম্বর হচ্ছে আবহাওয়া খুব প্রতিকূল ছিল এবং চরম গরম পড়েছে। এবং এই দিল্লির এখানে যে মুভমেন্ট করছে ইংরেজ ইউরোপীয় সেনা, তাদের কিন্তু পার ডে মুভমেন্ট দেখা যাচ্ছে প্রতিদিন তারা 1.5 কিলোমিটারের বেশি গড়ে অগ্রসর হতে পারছে না। আর একটা গন্ডগোল হচ্ছে যে এর আগেই, অর্থাৎ 1857 বেশ কিছুটা আগেই কিন্তু ব্রিটিশ ভারতবর্ষে তাদের ক্ষমতা, তাদের একাধিপত্য, তাদের সামরিক বলকে একদম প্রতিষ্ঠা করে ফেলেছে। এবং তার ফলে তারা দেখা গেছে যে যুদ্ধবিদ্যার থেকে অনেক বেশি পুলিশিং সিস্টেমের মধ্যে অ্যাডপ্টেড হয়ে গেছে। তারা প্রায় পুলিশ হয়ে উঠছে। এটাও কিন্তু মার্কস রেফার করছেন যে তারা প্রায় পুলিশ হয়ে উঠেছে এবং তাদের মূল যে কামানের শক্তি, গোলন্দাজ বাহিনী, সেটা কিন্তু মূলত সরে গেছে সীমান্তের দিকে। অর্থাৎ দিল্লির খুব কাছে আম্বালার আগে কিন্তু সেই অর্থে গোলন্দাজ বাহিনীর উপস্থিতি ছিল না। সুতরাং এই গোলন্দাজ বাহিনীকেও কিন্তু ওই প্রচণ্ড গরমের মধ্যে দিল্লির দিকে নিয়ে আসা, এটাও ব্রিটিশ সরকারের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে যে বুদ্ধিমানের কাজ সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি করলো, সেটা খুব ইন্টারেস্টিং, যে তারা জানতো যে এরা এক জায়গায় জড়ো হলেই
এবং তারা যখন কোনো দিকে এগোতে পারবে না তখন তারা একটা ক্যাভাসফুল কন্ডিশনের মধ্যে পড়বে। দিল্লির চারপাশে যত টিলা, যতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্টকে লোকেট করা সম্ভব ছিল, সেই জায়গাগুলোর বরঞ্চ ব্রিটিশ বাহিনী দখল নিয়ে নিল এবং যত বেশি সংখ্যক দেশীয় সিপাহীকে দিল্লিতে গ্যাদার করতে দিল। এবং এর ফলে কি হলো যে তারা যেহেতু খুব বড় রকমের কোনো আক্রমণে যেতে পারছে না, তারা ক্রমশ ফার্স্ট্রেটেড হতে শুরু করলো এবং এই ফার্স্ট্রেশনের ফলে তারা কতগুলো অপরিকল্পিতভাবে এগোতে গেল এবং দিল্লি খুব দ্রুতই কিন্তু ব্রিটিশরা রিগেন করে নিতে পেরেছিল। এই স্ট্র্যাটেজিক বিষয়টি, অর্থাৎ সেনাদের যে নিয়ন্ত্রণ থাকবে না নিজেদের ওপর, দেশীয় সিপাহীদের যে নিজেদের ওপর নিয়ন্ত্রণ থাকবে না এবং তাদের যত বেশি সংখ্যক এক জায়গায় গ্যাদার হতে দেওয়া হবে তত তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, এটি কিন্তু সেই মুহূর্তে যারা দিল্লি আক্রমণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে যারা দিল্লি আক্রমণকে তদারক করছিলেন সেই জেনারেল লেফটেন্যান্ট কর্নেলদের কিন্তু এই দূরদর্শিতার কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এটা আর একটা দিক থেকে শুধু যে ইউরোপীয় ঐতিহাসিকদের দলিল থেকে আমরা এই কথাটা ক্যাভাস কন্ডিশনের কথাটা ভাবছি না, এই সময় একটা খুব উল্লেখযোগ্য প্রায় নিরপেক্ষ দলিলের উপস্থিতি রয়েছে, সেটি হচ্ছে মির্জা গালিব এই সময় কিন্তু দিল্লিতে আছেন এবং মির্জা গালিবের কিছু লেখালেখি রয়েছে এই সময়কার দিল্লির পরিস্থিতির ওপর এবং সেই লেখালেখিগুলো থেকে কিন্তু আমরা জানতে পারছি, বুঝতে পারছি যে কীরকম নিজেদের মধ্যে একটা বিভ্রান্তির শিকার হয়েছিল এই সময় দেশীয় সৈন্যবাহিনী। সুতরাং যেটা বলতে চাওয়ার বিষয় সেটা হচ্ছে যে ওয়ার প্ল্যান ওয়াইজ কিন্তু ব্রিটিশ সেনা অনেক দূর পর্যন্ত এগিয়েছিল। এবং এর সাথে আর একটা মজার বিষয় হলো যে এই বিদ্রোহ শুরু হবার সাথে সাথে লন্ডন তাদেরকে জানালো যে তারা প্রায় 41,000 মতো সৈন্য পাঠানোর চেষ্টা করছে, কিন্তু সেটা খুব আর্লি, ফেব্রুয়ারিতে শুরু হয়েছে বিদ্রোহ এবং খুব আর্লিও যদি তারা এসে পৌঁছায় সেটা নভেম্বরের আগে এসে পৌঁছানোর কথা না। এই সময়টা তারা ম্যানেজ করলো একটা অদ্ভুতভাবে। সেটা হচ্ছে যে বিস্তৃত ভারতবর্ষ তো একটা ছোট জায়গা নয় এবং উত্তর মধ্য ভারত যেটা এই বিদ্রোহের মূল কেন্দ্র, সেই মূল কেন্দ্রের সব জায়গা কিন্তু এরা দখল করতে গেল না বা কোনো সুনির্দিষ্ট কেন্দ্র করেও যে দখলদারি বজায় রাখলো তাও না। এরা কি করলো, ব্রিটিশরা ছোট 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 দলে সেনাবাহিনীকে ভাগ করে নিল এবং তারা একটা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে গেল। এরা যে কোনো জায়গা পুনরুদ্ধার করছে, কোনো জায়গা খুব জিতে নিচ্ছে তেমন নয়, কিন্তু এই দীর্ঘ সময়টাকে তারা ম্যানেজ করলো একটা অদ্ভুত উপায়ে। এই উপায়টা কি, যে একটা অঞ্চলে তারা যাচ্ছে, বেশ কিছু সেনা, গোলন্দাজ বাহিনী, অশ্বারোহী বাহিনী এবং যারা ফায়ার করবে পদাতিক সৈন্য নিয়ে তারা যাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু তারা তাদের ব্রিটিশ যে আধিপত্য সেটাকে বজায় রাখছে। আবার কিছুদিনের মধ্যে তারা খানিকটা শিফট করছে, ফলে বিরোধী শক্তির মানে ভারতীয় শক্তির পক্ষে কিন্তু বোঝা সম্ভব হচ্ছিল না অ্যাকচুয়ালি ব্রিটিশদের ক্ষমতা ঠিক কতটা অঞ্চলে স্প্রেড হয়ে আছে। ঐতিহাসিকরা এখন তথ্য বিশ্লেষণ করে দেখাচ্ছেন যে কোনোভাবেই ব্রিটিশদের পক্ষে অত বিস্তৃত অঞ্চল দখল করা সম্ভব ছিল না, কিন্তু যেটা ঘটলো কি, যে ছোট 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 পকেটে আমরা যেমন ফুটবল খেলায় পাস খেলি না, যে কোনো জায়গায় স্ট্যাটিক হয়ে থাকি না, ঠিক সেরকমভাবে যেন সেনাবাহিনী পাস খেলছিল নিজেদের মধ্যে এবং গ্রুপ যে ট্রুপগুলো রয়েছে সেই ট্রুপগুলো অল্টার করছিল। এই অল্টার করার ফলে একটা বিস্তৃত অঞ্চল জুড়ে একটা মানে একটা ধোঁয়াশা সৃষ্টি করতে পারলো যে আমাদের ক্ষমতা, আমাদের গ্রিপ আসলে এতটা অঞ্চল জুড়ে বজায় রয়েছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর চাপ দিল আমাদের দেশীয় যারা শক্তি তখন লড়াই করছে স্বাধীনতার জন্য বলি বা তাদের অধিকার, যেগুলো তাৎক্ষণিক অধিকারগুলোর জন্য বলি। স্বাধীনতার কনসেপ্ট তখন সেই অর্থে গড়ে ওঠেনি, মানে তাদের নিজেদের দাবি দেওয়া চাহিদাগুলো পূরণের জন্য তাদের যে মরণপণ লড়াইটা কিন্তু মরণপণ ছিল এবং এটা আমাদেরকে খুব হ্যাটস অফ টু দেম যে লড়াইটা কিন্তু তারা খুব ক্যাজুয়ালি করেন, এই জায়গাটা কিন্তু তারা গুছিয়ে ফেলে। স্থানীয়ভাবে কিন্তু অনেক ব্রিটিশ সেনারাও কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা সাহিত্যের ছাত্র, তো সাহিত্যের বিভিন্ন জায়গাগুলো পড়তে থাকি। সেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনীতে সিমলা দখলের একটা কাহিনী বলছেন, খুব ক্যাজুয়ালি বলছেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের বলার ধরনটা ভারী চমৎকার এবং ভাবা যায় না যে সিপাহী বিদ্রোহের সময় ওই রকম একটা পজিশনে দাঁড়িয়ে দেবেন্দ্রনাথ এইরকম একটা ভাষা প্রয়োগের মধ্যে দিয়ে তার গল্পটা বলবেন। যাই হোক, সেখানে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে গোর্খা রেজিমেন্ট সেই সময় সিমলার কাছে উপস্থিত ছিল
এবং সারা ভারতবর্ষ জুড়ে যখন সিপাহীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছিল এবং একটা সিদ্ধান্ত হয়ে গেল গোর্খা রেজিমেন্টের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হবে, তখন সেখানকার স্থানীয় যিনি কর্নেল তিনি বুঝতে পারলেন যে অস্ত্র কাড়ার সাথে সাথে এই নেপালি সেনারা ভীষণভাবে অপমানিত বোধ করে বরঞ্চ রিভল্ট করতে পারে। তিনি তাদেরকে প্যাসেজ দিলেন সিমলাতে ঢোকা পর্যন্ত। এবং সিমলাতে কিন্তু সেই সময় যে স্থানীয় ব্রিটিশরা ছিল তারা কিন্তু বন্দুক টন্দুক নিয়ে খুব প্রস্তুত ছিল যে গোর্খা বাহিনী আসলে তাদের সাথে যুদ্ধ টুদ্ধ করবে। যদিও দেবেন্দ্রনাথ দেখাচ্ছেন যে আলটিমেটলি সেটা একটা মাতালের অ্যাসোসিয়েশনে পরিণত হয়েছিল, কিন্তু যিনি কর্নেল ছিলেন, সেনাধ্যক্ষ ছিলেন, তিনি কিন্তু প্যাসেজ দিলেন গোর্খাদের। এবং প্যাসেজ দেওয়ার পরে যেটা করলেন, তাদেরকে খুব সসম্মানে ট্রেজারি সহ সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব গোর্খা সেনাবাহিনীর হাতে ছেড়ে দিলেন। এবং এতে গোর্খা সেনাবাহিনী কিন্তু খুব সম্মানিত বোধ করলো এবং একটা দীর্ঘ সময় জুড়ে এই সিমলা বা তৎসংলগ্ন অঞ্চলে গোর্খা সেনাবাহিনী কিন্তু কখনো ব্রিটিশ রাজের সাথে সংঘাতে যায়নি, বা বলতে পারি আমরা এক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করেনি, তারা কিন্তু ব্রিটিশ আনুগত্য ধরে রাখল। এই যে সিনারিওটার কথা, এই সিনারিওটার কথা আমাদের সাধারণ ইতিহাসের আলোচনায় কিন্তু এইগুলো আমরা একটু মনে হয় কম পাই। সুতরাং আমার ছাত্রছাত্রীদেরকে বলার, আমার বন্ধু মাস্টারমশাইদেরকে বলার যে এই যে ইন্টারেস্টিং ফিচারগুলো, মানে বীরগাথা রচনার বাইরে সমাজ রাজনৈতিক কারণগুলো এবং ব্যর্থতার কতগুলো খুব স্টিপুলেটেড পয়েন্ট নিয়ে আলোচনা করার বাইরে এই বিষয়গুলোকে যদি একটু আলোচনার মধ্যে আনা যায়, তাহলে মনে হয় যে ইতিহাস ব্যাপারটা আরো প্রাঞ্জল হয়ে থাকতে পারে। এখন এই গোটা অবস্থাটা যখন চলছে, তখন বাংলা সাহিত্যের এর উপর যে চিন্তা ভাবনা, সেটাও কিন্তু একটু অদ্ভুত রকমের। অধিকাংশ বাঙালি কিন্তু সিপাহীদের পক্ষে একেবারেই দালানি নিয়ে বেসিক্যালি আমরা প্রথমেই ভাবতে পারি ঈশ্বরগুপ্তের কথা। ঈশ্বরগুপ্তকে আমরা কবি হিসেবে চিনি, কিন্তু মনে রাখতে হবে যে ঈশ্বরগুপ্ত কিন্তু সেই সময়কার খুব নামজাদা সাংবাদিক। বেসিক্যালি তিনি তো কবিতা দিয়ে শুরু করেননি, তিনি সংবাদ প্রভাকরকে নিয়ে এগিয়েছিলেন, সাংবাদিক হিসেবেই তার জার্নি শুরু হয়েছিল। আমি একটু কতগুলো নাম লিখে রেখেছি। তো ঈশ্বরগুপ্ত কিন্তু এই সিপাহীদের গোটা আন্দোলনটাকে একটা উটকো হুজুগ এবং ঝামেলা হিসেবে দেখছে সমস্ত জায়গায়। এবং শুধু তার লেখালেখির মধ্যে না, তার কবিতাগুলোও কিন্তু খুব তীব্রভাবে এই যে সিপাহীরা তাদেরকে কিন্তু তাদের ধ্যান ধারণাগুলোকে কিন্তু খুব তীব্রভাবে আক্রমণ করছেন ঈশ্বরগুপ্ত। ভারবি প্রকাশনালয় থেকে ঈশ্বরগুপ্তর কবিতা সমগ্র কিন্তু এখন পাওয়া যায়। সেখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই সমালোচনা এবং মানে ব্রিটিশদের জয় এবং সিপাহীদের পরাজয় রীতিমতো কিন্তু উচ্ছ্বসিত বোধ করছেন ঈশ্বরগুপ্ত। এবং একটা খুব ইন্টারেস্টিং তথ্য এখানে আমরা সাহিত্যের দিক থেকে ইতিহাসের দিকে দিতে পারি, যে নানা সাহেবের প্রতি কিন্তু এই সময়কার বাঙালি সাহিত্যিক মহল অত্যন্ত ক্রুদ্ধ। লক্ষ্মীবাঈ সম্বন্ধে তাদের একটা প্রাথমিক শ্রদ্ধা রয়েছে, কিন্তু নানা সাহেবের বিভিন্ন রকম মানে শিশু হত্যা, নারী হত্যা, এই ধরনের অভিযোগ কিন্তু বাংলা সাহিত্যিকরা তখন সরাসরি করছেন, তাকে পাপিষ্ঠ বলছেন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই সময় যারা লিখছেন, যদুনাথ সর্বাধিকারী, দেবেন্দ্রনাথের কথা বললাম, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরগুপ্ত, রাজনারায়ণ বসু, কালীপ্রসন্ন সিংহ, ভূদেব মুখোপাধ্যায় এবং অবশ্যই হিন্দু পেট্রিয়টের হরিশ মুখার্জি লিখছেন, দীর্ঘ লেখা লিখছেন তারা সিপাহী বিদ্রোহ নিয়ে। কিন্তু সমস্ত লেখাগুলোর মধ্যে কালীপ্রসন্ন সিংহের লেখা যদি আমরা দেখি, আমরা দেখবো এটা তীব্র ব্যঙ্গ, এবং কোনোভাবেই কিন্তু এই যে প্রভাব সিপাহীদের সেটাকে কিন্তু এরা স্বীকার করছে না। এবং খুব ইন্টারেস্টিং যে গুপ্তচর বাহিনী একটা তখন তৈরি করছে ব্রিটিশ গভর্নমেন্ট, এবং অনেকেই অন্যান্য পোস্ট থেকে তারা গুপ্তচর বাহিনীতে হচ্ছে, এবং এই গুপ্তচর বাহিনীদের মধ্যে কিন্তু বাঙালিদের একটা সংখ্যাধিক্য দেখা দিচ্ছে, এবং এরা অত্যন্ত বাড়াবাড়ি করছে, কিছু সময় হাস্যকর কাজ করছে। এই গুপ্তচর বাহিনীকে নিয়েও, অর্থাৎ এরা যে ঠিক ব্রিটিশকে সমর্থন করেছেন এমনও কিন্তু নয়, ব্রিটিশের প্রতি তাদের আলাদা করে কোনো ভালোবাসা দেখা দিয়েছে তেমনও নয়, ব্রিটিশের অত্যাচারগুলো সম্বন্ধে তারা অসচেতন এমনও নয়, কিন্তু মোটের ওপর যেটা দাঁড়াচ্ছে, তারা এই গোটা বিষয়টিকে একটি আনপ্ল্যান্ড মুভমেন্ট হিসেবে দেখছেন, একটা অরাজকতা হিসেবে দেখছেন, এবং এই অরাজকতা সৃষ্টির জায়গা থেকেই কিন্তু তারা কোনোভাবেই সমর্থন করছেন না এই সিপাহীদের। এরকম একটা জায়গা কিন্তু আমরা দেখছি। এর মধ্যে হিন্দু পেট্রিয়টের হরিশ মুখার্জি সে সময় একটা অদ্ভুত কাজ করছেন।
যখন সিপাহী বিদ্রোহ প্রায় থেমে আসছে, প্রায় 2 বছর মতো চলেছিল, 57, 58, 59, আর্লি 59 এটা গুটিয়ে গেছে। তো যখন গুটিয়ে যাচ্ছে তখন দেশীয় রাজন্যবর্গের অনেকেই কিন্তু অনুভব করছেন যে তারা আর পারছেন না এবং ব্রিটিশ তাদের ওপর খড়গহস্ত নিয়ে নেমে আসবে। কারণ তখন কিন্তু ব্রিটিশের চূড়ান্ত দমনপীড়ন, চূড়ান্ত পর্যায়ে দমনপীড়ন চলছে। দেশীয় সেনাদের একটা বিপুল অংশকে গোলার সামনে বেঁধে উড়িয়ে দেওয়া হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, তরোয়াল দিয়ে হত্যা করা হচ্ছে, যেভাবে পেরেছে তারা দেশীয় মানুষকে মেরেছে। কিন্তু যারা ক্ষমতাধর দেশীয় মানুষ, তাদের কিন্তু একটা ভয় ঢুকছে এবং এই সময় তারা ব্রিটিশ সরকারকে ইনফ্লুয়েন্স করার জন্য কিন্তু হিন্দু পেট্রিয়টের সম্পাদক হরিশ মুখার্জির কাছে একটা বিপুল ঘুষের প্রস্তাব দিলেন এবং তাদের ইচ্ছে ছিল যে এই ঘুষ দিয়ে যাতে হরিশ মুখার্জি তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করেন। আমরা তো হরিশ মুখার্জি স্ট্রিট বলে একটা স্ট্রিট তৈরি করে ছেড়ে রেখেছি, কিন্তু বারবার আমরা নীল বিদ্রোহের সময়তেও দেখেছি হরিশ মুখার্জি আলাদাভাবে একটা অ্যাক্টিভ ছিলেন। নিজের ব্যক্তিগত ত্যাগ, স্বীকার, কৃচ্ছ সাধনে সাংবাদিকতার আদর্শ হিসেবে হরিশ মুখার্জির লেখাগুলোকে কিন্তু পড়া উচিত, আলোচনা করা উচিত। তো যাই হোক, হরিশ মুখার্জি কিন্তু তার অত্যন্ত খারাপ অবস্থা তখন, কিন্তু তার মধ্যেও কিন্তু হরিশ মুখার্জি এই দেশীয় রাজন্যবর্গের কাছ থেকে যে উৎকোচ সেটাকে কিন্তু ঠেলে সরিয়ে দিতে পারলেন। তিনি লিখেছিলেন, তাদের সমর্থনে যে তিনি লেখেননি এবং ব্রিটিশের বাড়াবাড়ি নিয়ে তার প্রতিবাদ করেননি এমন নয়, কিন্তু তা লেখার জন্য পেড জার্নালিজম যেটা বলি, সেই পেড জার্নালিজমকে কিন্তু অস্বীকার করার মেরুদণ্ড সেই সময় আমরা হরিশ মুখার্জির মধ্যে দেখতে পাই। এই কথাটাকে আলাদাভাবে স্মরণ করাটা খুব জরুরি। আর একটা বিষয়ের উল্লেখ করে আমি আজকের আলোচনাটাকে একটু দীর্ঘ হচ্ছে অনেকক্ষণই, এবার গুটিয়ে ফেলতে চাইছি। সেটা হচ্ছে তরোয়ালের ব্যবহার। আমরা জানি তরোয়াল তখন মানে গুলি থাকলেও আমরা একটু আগে ভিডিওতে দেখছিলাম যে এই গুলিগুলো লোডিং আনলোডিং থেকে একটা ডিস্ট্যান্সে যখন আক্রমণটা হচ্ছে তখনই মূলত বন্দুকটা ব্যবহার করা গেছে। দুর্গের প্রাচীরের ওপর থেকে যখন আক্রমণকারী সৈন্যকে ঠেকানোর প্রশ্ন, তখন বন্দুকের ব্যবহার হচ্ছে। কিন্তু খুব সামনাসামনি যখন দুই বিপরীত যোদ্ধা চলে এসছে তখন কিন্তু সেই সময় পর্যন্ত 1857 সময় পর্যন্ত কিন্তু তরোয়ালটাই ম্যাসিভ ওয়ার ওয়েপেন হয়ে রয়েছে। এই তরোয়ালের ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু সিপাহীদের একটা অসুবিধার জায়গা ছিল। অসুবিধার জায়গাটা কি, যে ওই যে বলছিলাম প্রথমে যে ট্রেনিংটা হচ্ছিল ইউরোপীয়দের কাছে, এবং আমরা জানি জাতি অনুযায়ী, ধর্ম অনুযায়ী এবং স্বাভাবিকভাবেই এর সাথে যে উপাদানগুলো অ্যাভেলেবল থাকে সেই উপাদানগত কারণে তরোয়ালের মেকানিজম, তার কার্ভেচার কীরকম হবে, তার স্ট্রেট হবে না বাঁকা হবে, কতটা বাঁকা হবে, তার ওয়েট কী হবে, মানে শুধু ক্রিকেট ব্যাটেই যে ওয়েটটা ফ্যাক্টর হয় তা না, তরোয়ালের ক্ষেত্রেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তরোয়ালগুলো বা যে কোনো ধারালো অস্ত্র, শার্প ওয়েপন দেখলে দেখা যাবে যে তার গায়ে কিন্তু বিভিন্ন রকম কার্ভেচার তৈরি করা হয় এরোডাইনামিক ফিকশনকে নিউট্রালাইজ করার জন্য। অর্থাৎ খুব বড় একটা সোর্টকে যখন আমরা চালাচ্ছি তখন বাতাসের সাথে তার যে ঘাত প্রতিঘাত তৈরি হয় সেটাকে নিউট্রালাইজ করে খুব সুনির্দিষ্ট যেখানে আমি চাইছি ঠিক সেই জায়গায় অস্ত্রের আঘাত নামিয়ে আনার জন্য এই এরোডাইনামিক ফিকশন অনুযায়ী অস্ত্র পরিচালনা বিদ্যাকে কিন্তু অভ্যাস করতে হয়। এখন ইউরোপের অস্ত্র, এবং সে সময় ভারতবর্ষে একটা রাজপুতানার ঘরানা ছিল যারা মূলত ভারী সোর্ড ব্যবহার করে, এবং সেটার গঠন ছিল একটু নিচের দিকটা ছোট থেকে উপর দিকটা একটু হেভি হয়ে মাথার দিকটা ছুঁচলো হতো, এটা একটা হেভি সোর্ড। আর ইসলামিক স্ট্রাকচারটা একদম একটু বাঁকা ধরনের হতো। কোনো সময় তার মধ্যে আরও অন্য ধরনের মানে কারুকার্য বলছি না, মানে এরোডাইনামিক ফিকশনাল কারণেই বলছি যে বিভিন্ন ধরনের ভাঙাচোরা থাকতো এই ডিজাইনের মধ্যে, কিন্তু মূলত এই দুটো ধারণা ভারতীয় অস্ত্র ছিল। ইউরোপীয় তরোয়ালের ধরন কিন্তু আলাদা ছিল। এখন ইউরোপীয় সেনাবাহিনী যে অস্ত্র তাদেরকে সাপ্লাই দিত এবং যেভাবে তাদেরকে উশি চালনা শেখাতো, আর তারা যখন প্রাথমিকভাবে কিছু অস্ত্র লুট করে তারা বেরিয়ে গেছে ঠিক আছে, কিন্তু যুদ্ধ চলাকালীন তো ধারাবাহিক অস্ত্রের যোগান লাগে। সেই যোগানটা যখন দেশীয় যে উদ্যোগগুলো ছিল, তখন তো বড় উদ্যোগ কিছু নেই, একটা সময় অবশ্য দামাস্কাস যারা তরোয়াল বানাতেন তারা এখনকার দিনে নিউক্লিয়ার বোমা যারা বানান তাদের সমান স্ট্যাটাস রাখতেন, তো সেটা মোগল আমলেও ছিল। কিন্তু তারপরে এই যদিও টেকনিক্যালি এটা বাহাদুর শাহ রয়েছেন, মোগল আমল যে একবারে শেষ হয়ে গেছে তা ঠিক নয়, বাহাদুর শাহকে তো এখানে নতুন করে সম্রাট ঘোষণা করা হচ্ছে, তথাপি আমরা টেকনিক্যালি মোগল আমল বলতে যে গোল্ডেন এরাটাকে বুঝি। তারপরে কিন্তু সেই অর্থে আর ভারতবর্ষে এই তরোয়াল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মতো জায়গায় দেশীয় শক্তিগুলো ছিল না।
ফলে তারা যে র্যান্ডামাইজড ওয়েপন সাপ্লাইটা পেয়েছিল, তাদের কিন্তু এই ওয়েপনের ওপর কন্ট্রোল। হ্যাঁ, আমরা ওই মির্জাপুর যে বিভিন্ন সিনেমাগুলোতে দেখি না, যে একটা অল্প টাকা দিয়ে একটা বন্দুক কিনে নিল, দিয়ে গুলি করছে, নিজের হাতের আঙুল উড়ে যাচ্ছে। এই ধরনের অসুবিধা যুদ্ধাস্ত্র ব্যবহারের সময় যুদ্ধাস্ত্রকে কন্ট্রোলে নেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো চালানো, সেই প্রক্রিয়াগুলো চালানোর জন্য কিন্তু দেশীয় সেনারা বীভৎস অসুবিধার মধ্যে পড়েছিল। এটাকে আমাদের কনসিডার করতে হবে। যুদ্ধ জেতার ক্ষেত্রে অস্ত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, ডেভেলপমেন্ট অফ ওয়েপন। এবং বন্দুকের কথা, তরোয়াল থেকে যদি আমরা বন্দুকের কথায় শিফট করি, তাহলে দেখা গেল সিপাহীদের হাতেও কিছু বন্দুক ছিল, কিন্তু সেই বন্দুকগুলো তো পুরনো মডেলের। তারা তো দাঁতে কেটে, তাদের ইস্যুই তো হচ্ছে যে আমরা গরু শুয়োরের চর্বি মেশানো টোটা ব্যবহার করবো না। দাঁতে কেটে এনফিল্ড রাইফেলের যে ওই যে বললাম যে খুব অত্যন্ত দ্রুতগতি, সেই সময়ের তুলনায় অত্যন্ত দ্রুতগতি, বললাম যে 1200 সামথিং ফিট পার সেকেন্ড এটা থ্রো করা সম্ভব, এবং এরোডাইনামিক ফ্রিকশন অনেকটা নিউট্রালাইজ করে ফেলা হয়েছিল থ্রেট তৈরি করে। তার ফলে এটা খুব সুনির্দিষ্ট লক্ষ্যে হিট করতে পারত, লোডিং খুব তাড়াতাড়ি ছিল। তিনটে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এই অস্ত্রগুলো কিন্তু ব্রিটিশ সেনা ব্যবহার করছে। অন দ্য কন্ট্রারি, আমাদের দেশীয় সৈন্যবাহিনী কিন্তু এই আধুনিক অস্ত্রের সুবিধা থেকেও ভীষণভাবে নিজেদেরকে স্বেচ্ছা বঞ্চিত রাখছে। অবশ্যই তাদের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে তারা ব্রিটিশ আনুগত্য মেনে নেবে না ধর্মকে বরণ করবে। এই দ্বন্দ্বটা ছোট দ্বন্দ্ব নয়, মানুষের জীবনের মৌলিক সত্তার সাথে এটা বিজড়িত হয়েছিল। তো এই ব্যাপারটা রয়েছে। এখন এখানে আমি একটা কথা বলে একেবারে আলোচনাটাকে শেষ করে দেব। যে কোনো আন্দোলনের সময়, আজ 15ই আগস্ট 2024, 14ই আগস্ট রাত থেকে কিন্তু আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের সাধারণ মানুষের অধিকার রক্ষায়, নারী সুরক্ষার জন্য লক্ষ লক্ষ মানুষ আমরা গতকাল রাত্রেই পথে নেমেছি। অনেকে এই আন্দোলন সম্পর্কে উৎসাহ প্রকাশ করছেন, অনেকে বলছেন কি হবে, এরকম একটা ডিলেমার মধ্যে থাকছি। এখন এই ডিলেমা কিন্তু যে কোনো আন্দোলনের ক্ষেত্রে, যে কোনো বিদ্রোহের ক্ষেত্রে কিন্তু এই ডিলেমাটা ডিলেমাটা কিন্তু থাকবে। ইনফ্যাক্ট মার্কসের কথা আমরা বললাম যে নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউনে যখন তিনি লিখছেন, ওয়ার রিপোর্টগুলো লিখছেন, তখনও কিন্তু তিনি এই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেননি। বরঞ্চ একটি লেখায় তিনি বলছেন এই সিপাহী বিদ্রোহ সম্বন্ধে বলতে গিয়ে, যে লেখাটিতে বহরমপুরের কথা রয়েছে, সেখানে তিনি বলছেন যে এই একটি শেষ বাক্য, সেই প্রবন্ধটির শেষ বাক্যটি ফ্রেমিংটা এরকম যে এর ফলে একটা বড় ট্র্যাজেডি তৈরি হলো। কিন্তু এই ট্র্যাজেডি কার? ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির, নাকি ভারতীয় রাজন্যবর্গের? সেই সম্পর্কে কিন্তু কোনো মন্তব্য বা স্পষ্ট দিক নির্দেশ কিন্তু মার্কসের লেখার মধ্যে নেই। সুতরাং এর গতি প্রকৃতি বোঝাটা কিন্তু খুব দুরূহ ছিল, মার্কস নিজেও বোঝেননি। পরবর্তী ক্ষেত্রে যখন এই লেখাগুলোকে সংগ্রহ করে তিনি বই প্রকাশ করছেন, তখন তিনি এই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে টাইটেলটা ফ্রেম করছেন। এই সময় আর একটা জিনিসও খুব ভাইটাল, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যুদ্ধের সময় বোম্বের যে, আমরা ঠিক শেয়ার বাজার বলছি না, কিন্তু বোম্বের যে মানি মার্কেট, সেটা কিন্তু ভীষণভাবে ক্র্যাশ করেছিল। এবং যদিও আর্লি স্টেজে ব্রিটিশ সরকার, সরাসরি ব্রিটিশ সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা বড় আর্থিক প্যাকেজের ঘোষণা করে, কিন্তু সেই প্যাকেজ দেয়া হবে কি হবে না এই নিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়। তার কারণ ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কোম্পানির কাগজ, সেই কোম্পানির কাগজের বাজার কিন্তু পুরো ক্র্যাশ করে। অর্থাৎ কোনো ট্রাস্টেবিলিটি, কোনো ক্রেডেন্সিয়াল কিন্তু সেই সময় কোম্পানি ছিল না। ফলে এর সাথে কিন্তু একটা বিরাট আর্থিক দুরবস্থার প্যাটার্নটাও কিন্তু জড়িয়ে যায়। এই সব মিলিয়ে আজকে আমরা সিপাহী বিদ্রোহের কিছু অন্য রকম দিক নিয়ে আলোচনা করলাম। আলোচনাগুলো যে খুব আলাদা রকম, মৌলিক রকম, তা বলতে চাইছি না, আসলে আমার পক্ষে বাস্তবত সম্ভবও নয়। কিন্তু আমরা একটা আলোচনা করলাম, একটু অন্য স্বাদ এই আজকে স্বাধীনতা দিবসের। আমরা তো কোথাও একটা স্বাধীনতা দিবসে একটা ছুটিও পাই, সেলিব্রেশনের একটা নতুন মাত্রাও তৈরি হয়। সেই আবহে আমরা একটু নতুনভাবে যদি এই সিপাহী বিদ্রোহের জানা ইতিহাসগুলোকেই একটু রিকনসিডার করতে পারি, তাহলে এই আলোচনাটা সার্থক হয়েছে বলে আমার মনে হচ্ছে।